যারা গণভোটের বিরুদ্ধে বলছেন তাদের কণ্ঠ এবং হাত সেখানে দেখতে পাবেন। তা যদি হয় সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না, এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছেন, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? এবং ওইটা টেলিভিশনে রেকর্ড করা আছে, আপনারা কেউ যদি সুযোগ থাকে ওই টেলিভিশনের রেকর্ডটা একটু দয়া করে রিওয়াইন্ড করবেন, এবং কে প্রস্তাব দিয়েছে, কারাই প্রস্তাব সমর্থন করেছে ওখানে দেখতে পাবেন। দেখার পরে কোলাকুলি হলো, সবাই একে আরেকজনকে জড়িয়ে ধরলেন, একমত হলো। প্রথম প্রশ্ন ছিল যে একটা সাংবিধানিক আদেশ জারি করা হবে। আমরা সাংবিধানিক আদেশকে ছাড় দিয়ে বললাম ঠিক আছে, সাংবিধানিক আদেশ জারি যেহেতু সকলেই একমত না, বিকল্প রূপ নেওয়া হোক। ঐকমত্য কমিশন 5টা অপশন দিয়েছিল, তখন প্রশ্ন আসলো গণভোট। গণভোটের কথা যে আসলো সকলেই একমত হয়ে গেল, ঠিক আছে গণভোট গণভোট গণভোট। এবং আজকে যারা গণভোটের বিরুদ্ধে বলছেন তাদের কণ্ঠ এবং হাত সেখানে দেখতে পাবেন। তা যদি হয় সেই গণভোটের আদেশ এখন আর বাস্তবায়ন করতে চান না, এর অর্থ হলো কোনো না কোনো জায়গায় সম্ভবত এক ধরনের ঋণ তৈরি হয়েছে, যে ঋণটাকে আপনারা পরিশোধ করতে গিয়ে গণভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে। এটা খুবই ডেঞ্জারাস কথা। মানুষ 4 কোটি 5 কোটি লোক এর পক্ষে রায় দিয়েছে, এটাকে অ্যাভয়েড করতে হচ্ছে কোন ঋণের কারণে? কোথায় নাকে খত দেওয়ার কারণে? কোন জায়গায় নাক পাশে আবদ্ধ হয়েছেন, যে নাক পাশে আবদ্ধ হওয়ার ফলে 4 কোটি 5 কোটি লোকের ভোটকে অ্যাভয়েড করতে হচ্ছে? আর না হলে জনগণের দল বলেন, আপসহীন নেত্রীর দল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বলেন, বর্তমান তারেক রহমান সাহেবের দল বলেন, প্রাইম মিনিস্টার, কোনো এক জায়গায় মানুষের দলই যদি বলেন, মানুষের ভোটের কথাই যদি বলেন, তাহলে 5 কোটি লোকের ভোটকে যদি অ্যাভয়েড করে বিশেষ কোনো জিনিস অ্যাচিভ করতে চান, তখন একজন রিজনেবল মানুষ এই প্রশ্ন উত্থাপন করবে যে 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা, আইডিয়া, চিন্তা কোন জায়গায় লুকায়িত আছে যা 5 কোটি লোকের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? তা যদি লুকায়িত থাকে তাহলে তা পাবলিশ করেন। তখন মানুষ অ্যানালাইসিস করে, তাহলে এটা কি ম্যানেজড ভোট, এটা কি রিগিং ভোট, এটা কি কোনো জায়গায় খত দেওয়ার ভোট, এটা কি 2-3 জন উপদেষ্টা ওই দল থেকে এই দলে আসার সিমটম কিনা, এই সমস্ত কথা তো মানুষ আলোচনা করবেই। আর তার যদি না করে আপনারা সরাসরি করতেন, ঠিক আছে একমত হয়েছে, জুলাই চার্টার বাস্তবায়ন হবে, আমরা শপথ নিব, পার্লামেন্টে যাব, 180 দিনের মধ্যে সংস্কার পরিষদ হবে, এর ভিতরে সংস্কার শেষ, তারপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে, বাস শেষ, তাহলে তার কেউ প্রশ্ন তুলতো না। কেউ তো এই প্রশ্ন তোলার ক্ষমতাই পাইতো না যে তাহলে আপনাদের নাকে খতটা কোন জায়গায় দিয়েছেন। আমার কাছে মনে হয় এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার পিছনে যদি কোনো বৃহত্তর শক্তি বা গ্রুপ এর উপরে আসর বিস্তার করে থাকেন, আর সেটা আপনাদের নির্ভরতা হয়, তাহলে ওই নির্ভরতা সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তর জনশক্তির বাইরে গিয়ে আপনাদেরকে অবস্থান নিতে হবে। দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। এবং গতকালকে বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছি নতুন প্রজন্ম, ইভেন মহিলারা, আলট্রা মডার্ন মহিলারা, তারা সিরিয়াসলি বলছেন যে আসলে কি কারণে, কোন পিছুটানের কারণে আমাদের দেওয়া হা ভোটকে নিগেট করে দিয়ে ভিন্ন একটা জিনিসকে চেপে ধরতে হচ্ছে, ওটা কি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষমতা যাদের আছে, যাদের এই পরিমাণ দক্ষতা আছে, তারা এটা খুঁজবেন। যা হচ্ছে এটা কিন্তু আসল ঘটনা না, পিছনে কি কারণে এটা হচ্ছে এটাই আসল ঘটনা। এই কারণটা খুঁজবেন। কি কারণে হোম মিনিস্টার এত অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, কি কারণে ল মিনিস্টার এত চুপ আছেন, কি কারণে ল মিনিস্ট্রির ফাংশন আরেক মিনিস্ট্রিকে পালন করতে হচ্ছে, কি কারণে একজন ব্যক্তির 25 দিন 30 দিন আগে দেওয়া কমিটমেন্ট 30 দিন পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে। পর্দার আড়ালের ওই শক্তিটাকে কিংবা ওই কারণটাকে যদি খুঁজে বাইর করা যায়, আমার ধারণা এটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় উপকার হবে। আর আমি গতকালকে বলেছিলাম, এক মন্ত্রীর সাথে দেখা হয়েছে, সেখানে বলেছিলাম যে আপনারা তো মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। তো উনি বললেন কেমনে? বলে যে সকালে একটা বলেন, দুপুর একটা বলেন, রাতে একটা বলেন। বলে কি বললাম? বলে একবার বলছেন এটা মানবো, এখন বলেন মানবো না। বলে যে আমি বলছি না, আপনি বলেন না। কে বলছে? আমাদের একজন বলছে। তা আমাদের একজন এটা বললো, কেন বললো? আপনারা কি এটা জানেন না? জানি, অনেক কথাই তো জানি, সব কথা কি আর বলি? তো বলেন, যদি ভিন্ন কোনো চিন্তা থাকে তাহলে বলেন। এই চিন্তার সঙ্গে সকলেই যদি একমত না হন সেটাও জানান। সকলের মধ্যে যদি দ্বিমত থাকে, এখতেলাফ থাকে, এখতেলাফটা আমাদেরকে বোঝান যে সরকারের সব লোক এটার সঙ্গে নাই, তাও তো বলতে চান না। ফলে আমার খুবই বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, প্লিজ কেউ যদি জাতীয় দায়িত্ব পালন করতে চান, দয়া করে পিছনের কারণটার দিকে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান। আজকেও আমি দেখে আসলাম 133টা অর্ডিন্যান্সের ভিতরে মেজর যে কটা অর্ডিন্যান্স আছে তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশনের অর্ডিন্যান্স, আরেকটা আছে জুলাইতে যারা যুদ্ধ করেছে তাদের ইন্ডেমনিটি অধ্যাদেশ, আরেকটা আছে একটু আগে দেখে আসলাম গুম খুন অধ্যাদেশ। এই 3টার মধ্যে নাকি ম্যাসিভ পরিবর্তন তারা প্রস্তাব করেছে। কেন?
আমরা আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে এর ভিতরে এত কিছুকে দায়িত্ব দিয়ে রিফর্ম আকারে আনা হয়েছে, এগুলো পরিবর্তন করে আবার সরকারের কাছে নিয়ে গিয়ে সরকারের অনুগত মানবাধিকার কমিশন করবেন, তাহলে কি লাভ হলো এই রিফর্মের? কি অর্থ হলো এই বিপ্লবের? কি মানে হলো এই অভ্যুত্থানের? এবং এইগুলো করতে গিয়ে আপনারা আবার আস্থা হারাতে পারেন। এই বক্তব্য রাজনৈতিক বড় বড় নেতৃবৃন্দ আছেন তারা দিবেন। আমি মনে করি আইনগত যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এটা সঠিক না। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর সমৃদ্ধ হবে। একটা শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সবকিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ